অডিও কথনে সবাইকে স্বাগতম। শুরু করেছিলাম হুমায়ুন আহমেদের উপন্যাস একজন মায়াবতী। উপন্যাসটির প্রথম পর্ব আপলোড করা হয়েছে। আজকে আমি পড়ে শোনাবো উপন্যাসটির দ্বিতীয় পর্ব। শুরু করছি তাহলে। উড কিং এর মালিক বদরুল আলম মঞ্জুরের মেজো মামা। উড কিং ছাড়াও ঢাকা শহরে তার আরো দুটি ফার্নিচারের দোকান আছে। মূল কারখানা মালিবাগে। কারখানার সঙ্গেই তার হেড অফিস। এই মুহূর্তে তিনি মালিবাগের হেড অফিসে বসে আছেন। চায়ের কাপে মুড়ি ভিজিয়ে চামচ দিয়ে তুলে তুলে খাচ্ছেন। তার সামনে কারখানার ম্যানেজার ইয়াসিন মোল্লা। ইয়াসিন মোল্লার হাতে গোটা 10 রসিদ। একটু দূরে কান ধরে উড কিং ফার্নিচারের সর্বকনিষ্ঠ কর্মচারী নসুমিয়া দাঁড়িয়ে আছে। তার বয়স 11। সে 1 টিন তারপিন তেল পাচার করতে গিয়ে ধরা পড়েছে। বদরুল আলম চা পর্ব শেষ করেই নসুর শাস্তির ব্যবস্থা করবেন। নসুকে আসন্ন শাস্তির সম্ভাবনাতে খুব উদ্বিগ্ন মনে হচ্ছে না। বদরুল আলমের বয়স 61। শক্ত সমর্থ চেহারার বেটেখাটো মানুষ। তিনি ধমক না দিয়ে কোনো কথা বলতে পারেন না। কিছুদিন হলো আলসার ধরা পড়েছে। আলসারের চিকিৎসা হিসেবে সারাক্ষণই কিছু না কিছু খাচ্ছেন। চায়ে মুড়ি ভিজিয়ে খাওয়া সেই চিকিৎসারই অঙ্গ। মঞ্জুর ঘরে ঢুকে মামার দিকে তাকিয়ে হাসল। বদরুল আলম সেই হাসির দিকে কোনো গুরুত্বই দিলেন না। এটাও তার স্বভাবের অংশ। যে কোনো আগন্তুককে প্রথম কিছুক্ষণ তিনি অগ্রাহ্য করেন, ভাব করেন যেন দেখতেই পাননি। মঞ্জুর পাশের চেয়ারে বসল। মামার দৃষ্টি আকর্ষণের কোনো চেষ্টা করল না, কারণ সে জানে চেষ্টা করে লাভ হবে না। ম্যানেজার ইয়াসিন মোল্লা ক্ষীণ গলায় বলল, স্যার, নসুর শাস্তির ব্যাপারটা শেষ করে দেন। বদরুল আলম কড়া গলায় বললেন, শেষ করা করি আবার কি? তারপিন তেলের টিনটা উদ্ধার হয়েছে? জি স্যার। তাহলে ওই টিন থেকে বড় চামচে 2 চামচ তেল খাইয়ে দাও। এটাই ওর শাস্তি। শাস্তির এই ব্যবস্থায় নসুকে খুব আনন্দিত মনে হলো। সে ফিক করে হেসেও ফেলল। ইয়াসিন মোল্লাকে দেখে মনে হচ্ছে শাস্তির এই ধারাটি তার পছন্দ না। সে বিরস গলায় বলল, স্যার, রসিদগুলি একটু দেখবেন। 2000 সিএফটি কাট। বদরুল আলম শুকনো গলায় বললেন, সবকিছু যদি আমি দেখি তাহলে আপনি আছেন কি জন্যে? এখন যান, নসুকে নিয়ে যান, শাস্তি দেন। তেল কি সত্যি সত্যি খাওয়াবো? অবশ্যই খাওয়াবেন। দরজাটা বন্ধ করে দিয়ে যান। ঘর খালি হয়ে যাবার সঙ্গে সঙ্গে বদরুল আলম বললেন, আমার এই ম্যানেজার বিরাট চোর, থিফ নাম্বার 1। মঞ্জুর বলল, থিফ নাম্বার 1 হলে বিদায় করে দেন না কেন? চোর পোষার দরকার কি? দরকার আছে। পোষা চোর কি করে চুরি করে সেই কায়দা কানুন জানা থাকে। ম্যানেজার ব্যাটা চুরি করা মাত্রই আমি ধরে ফেলি। নতুন একজনকে নিলে তার চুরির কায়দা কানুন ধরতে ধরতে 1 বছর চলে যাবে। 1 বছরে সে দোকান ফাঁক করে দেবে, বুঝলি? হ্যাঁ, বুঝলাম। কিছুই বুঝিস নাই। ম্যানেজার রসিদগুলি নিয়ে ঘুরঘুর করছে। কেন করছে? কারণ চুরি আছে ওর মধ্যে। বিরাট ঘাপলা। আমি তাকে কি বললাম? বললাম আমি কিছু দেখতে পারবো না, সে নিজে যেন দেখে। এখন সে নিশ্চিন্ত হয়ে চুরি করবে। আগের মতো সাবধান থাকবে না। ধরা পড়ে যাবে। ক্যাক করে ঘাড় চেপে ধরবো, বুঝলি? বুঝলাম। কিছুই বুঝিস নাই। আমার কাছে কি ব্যাপার? তোমাকে দেখতে এলাম। ঠাট্টা করছিস নাকি? ঠাট্টা করবো কেন? মাসে একবার তোমাকে দেখতে আসি না? বদরুল আলম চোখ বন্ধ করে খানিকক্ষণ চিন্তা করলেন। মঞ্জুর সত্যি কথাই বলছে। সে মাসে একবার আসে, প্রতি মাসের শেষের দিকে, ঘন্টাখানেক থাকে। কেন আসিস আমার কাছে? তোমাকে দেখতে আসি। কেন? কি যন্ত্রণা, এত জেরা করছো কেন? বদরুল আলম চোখ থেকে চশমা খুলে খানিকক্ষণ মঞ্জুরের দিকে তাকিয়ে রইলেন। চশমা খুললে তিনি প্রায় কিছুই দেখেন না, তবু কাউকে বিশেষভাবে দেখার প্রয়োজন হলে চশমা খুলে ফেলেন। তোর কি শরীর খারাপ নাকি? হুম। সমস্যা কি? শরীরের রক্ত ঠিকমতো পরিষ্কার হচ্ছে না। কালো জাম খা, কালো জামে রক্ত পরিষ্কার হয়। মঞ্জুর হাসতে হাসতে বলল, শীতকালে কালো জাম পাবো কোথায়? তাছাড়া কালো জামের স্টেজ পার হয়ে গেছে। কিডনি যেটা ছিল সেটাও যাই যাই করছে। কি বলছিস তুই?
সত্যি, আমি এখন কিডনি সন্ধানে ঘুরে বেড়াচ্ছি। ইয়ার্কি করছিস নাকি? ইয়ার্কি করছি না। দুজন বড় ডাক্তার তাই বললেন। বড় ডাক্তাররা কিছুই জানে না, ছোট ডাক্তারদের কাছে যা। ছোট ডাক্তারের কাছে যাব? হ্যাঁ, ওরা যত্ন করে দেখবে। এই পাড়ায় একজন এলএমএফ ডাক্তার আছে, ভূপতি বাবু, খুব ভালো। তার কাছে যাবি? আমি নিয়ে যাব। আমার সঙ্গে খুব ভালো খাতির। যাবি? না। ছোট বলে অবহেলা করিস না। ছোট কাঁচামরিচের ঝাল বেশি। ঝাল পচা আদারও বেশি, তাই বলে পচা আদা কোনো কাজের জিনিস না। বদরুল আলম দ্রুত চিন্তা করতে লাগলেন, পচা আদার কোনো ব্যবহার মনে পড়ে কিনা। মনে পড়ল না। তোমার কাছে একটা কাজে এসেছি মামা। টাকা পয়সার কোনো ব্যাপার না হলে বল, টাকা পয়সা ছাড়া সব পাবি। টাকা পয়সা কি তোমার নেই? আছে, দেয়া যাবে না। টাকা ব্যবসায় খাটে, ব্যাংকে ফেলে রাখি না। ব্যাংকে কিছু তো আছে। তা আছে। সেখান থেকে 1 লাখ টাকা দেয়া যাবে? এত লাগবে কেন? কিডনি কিনতে হবে, লাখখানিক টাকা লাগবে কিনতে। অপারেশন করাতে দেশের বাইরে যেতে হবে। সব মিলিয়ে আমার দরকার 3 থেকে 4 লাখ টাকা। বদরুল আলম টেবিলে রাখা চশমা চোখে পড়লেন। সহজ স্বাভাবিক গলায় বললেন, তুই কি জনে জনে ভিক্ষা করে বেড়াচ্ছিস? হ্যাঁ। কোনো লাভ নাই, অন্য পথ ধর। অন্য কি পথ ধরবো? তা আমি কি করে বলবো? ভেবেচিন্তে বার কর। তুই গরিব মানুষ, তুই বাঁধাবি গরিবের অসুখ। দাস্ত, খোসপাচড়া, হাম, জল বসন্ত। তা না। চা খাবি? না। খা, চা খা, ফ্রেশ মুড়ি আছে, খেজুর গুড় দিয়ে খা। মঞ্জুর উঠে দাঁড়ালো। বদরুল আলম বললেন, তুই কি রাগ করে চলে যাচ্ছিস নাকি? রাগ নিয়ে যাওয়া ঠিক না। তুই ঝগড়া কর আমার সঙ্গে, চিৎকার চেঁচামেচি কর। তাহলে তোর মনটা হালকা হবে। তুই রোগী মানুষ, মন হালকা থাকা দরকার। আমার মন হালকাই আছে। আরে, সত্যি সত্যি চলে যাচ্ছিস? হ্যাঁ। বস বস, চা খেয়ে তারপর যা। সিগারেট খোররা বিনা সিগারেটে চা খেতে পারে না, এই জন্য মুরব্বীদের সামনে তারা চা খায় না। যা, তোকে সিগারেটের অনুমতি দিলাম। এখন চা খাবি তো, নাকি এখনো না? মঞ্জুর বসল। বদরুল আলম গলার সুর নিচু করে বললেন, মনটা খুবই খারাপ। তোর অসুখ বিসুখের জন্য না, অসুখ বিসুখ তো মানুষের জীবনে আছেই। এই দেখ না, বুড়ো বয়সে আমার হয়ে গেল আলসার। মন খারাপ কি জন্যে? আমার ছেলে মেয়েদের ব্যবহারে মনটা খারাপ। তারা এখন লায়েক হয়ে গেছে, সমাজে পজিশন হয়েছে। আমি যে একজন কাঠমিস্ত্রি, এই জন্য তারা লজ্জিত। আমাকে লোকজনের সামনে কিভাবে পরিচয় করিয়ে দেয় জানিস? বলে ইনি আমার ফাদার, ব্যবসা করেন, টিম্বার মার্চেন্ট। আমি তখন কি করি জানিস? আমি গম্ভীর হয়ে বলি, না রে ভাই, আমি কোনো টিম্বার মার্চেন্ট না, আমি একজন কাঠমিস্ত্রি। তুমি তো সত্যি কাঠমিস্ত্রি না? না, তোকে বলল কে? কাঠের কাজ আমি করি না, এখনো করি। চা এসে গেছে। মঞ্জুর সিগারেট ধরিয়েছে। বদরুল আলম খেজুর গুড় দিয়ে মুড়ি চিবুচ্ছেন। ম্যানেজার ইয়াসিন মোল্লা একটু আগে এসে বলে গেছে, নৌসুমিয়ার শাস্তি দেয়া হয়েছে, তার পেন্তেল খাওয়ানো হয়েছে। সে এখন বমি করছে। বদরুল আলম বলেছেন, করুক, তুমি ফট করে ঘরে ঢুকবে না, কথা বলছি। এর মধ্যে একবার টেলিফোন এসেছে। বদরুল আলম রিসিভার তুলে রেখেছেন। এখন তার টেলিফোনে কথা বলতে ইচ্ছা করছে না। মঞ্জুরের সঙ্গে সুখ দুঃখের কথা বলতে ভালো লাগছে। ছেলেটা ভালো, কোনো কথা বললে মন দিয়ে শোনে, 10 জনের কাছে গিয়ে বলে না। মঞ্জুর, জি। আমার সর্বকনিষ্ঠ পুত্রের কাণ্ড কারখানা শুনবি? বলো। বিয়ে করার পর মনে করছে, আহা কি করলাম, রাজকন্যা পেয়ে গেলাম। চোখে মুখে সব সময় সখী ধরো ধরো ভাব। মুখে হাসি লেগেই আছে, কি মধুর হাসি। এখন কথা বলে শান্তিনিকেতনী ভাষায়, এলুম গেলুম এইসব। ব্যাটা রবি ঠাকুর হয়ে গেছে। অসুবিধা কি? অসুবিধা আছে, সবটা না শুনলে বুঝবি না। গত বৃহস্পতিবারে সকালে বারান্দায় এসে দেখি মতিন নেইল কাটার দিয়ে তার বউয়ের পায়ের নখ কেটে দিচ্ছে। আমি না দেখার ভান করে ঘরে ঢুকে গেলাম। তোর মামিকে বললাম, এই কুলাঙ্গারের মুখ আমি দেখতে চাই না, লাথি দিয়ে একে ঘর থেকে বের করে দাও।
একে আমি ত্যায্য পুত্র করলাম। নখ কাটা এমন কি অপরাধ? বউয়ের পায়ের নখ কেটে দেওয়া অপরাধ না? তুই কখনো বৌমার পায়ের নখ কেটে দিয়েছিস? না। তাহলে? আমি কি আদর্শ মানব? আমি যা করব সেটাই ঠিক, অন্যটা ঠিক না? বদরুল আলম বিরক্ত গলায় বললেন, তুই আদর্শ মানব হবি কেন? তুই হচ্ছিস গাধা মানব। এখন কথা হলো, গাধা মানব হয়ে তুই যে কাজটা করছিস না, সেই কাজটা আমার কুলাঙ্গার করছে। বউয়ের পায়ের নখ কেটে দিচ্ছে, তাও কোনো রাগঢাক নেই। বারান্দায় বসে কাটছে। হারামজাদা। মতিনের বউকে তো তুমি পছন্দ করো, করো না? অবশ্যই করি। ও ভালো মেয়ে, ভেরি গুড গার্ল। আমার কুলাঙ্গারটা মেয়েটার মাথা খাচ্ছে। একদিন কি হবে জানিস? এই মেয়ে নেইল কাটার নিয়ে আমার কাছে এসে বলবে, বাবা, আমার পায়ের নখগুলি একটু কেটে দিন তো। মঞ্জুর হেসে ফেলল। বদরুল রাগী গলায় বললেন, হাসছিস কেন? হাসবি না। হাসি তামাশা এখন আমার সহ্য হয় না। হাসি শুনলেই ব্লাড প্রেশার বেড়ে যায়। উঠি মামা। আচ্ছা যা, কোনো চিন্তা করিস না, আল্লাহর উপর ভরসা রাখ। গড অলমাইটি ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। মঞ্জুর রাস্তায় এসে রিক্সা নিয়ে নিল। আগে হাঁটতে ভালো লাগতো, এখন আর লাগে না। কয়েক পা এগুলেই ক্লান্তিতে হাত পা এলিয়ে আসে। কয়েকবার সে রিক্সাতেই ঘুমিয়ে পড়েছে। আজ যেরকম ক্লান্ত লাগছে তাতে মনে হয় রিক্সায় ওঠা মাত্রই ঘুমিয়ে পড়তে হবে। রিক্সাওয়ালা বলল, কই যাবেন সাব? মঞ্জুর কিছু বলল না। কোথায় যাবে এখনো সে ঠিক করেনি। অফিসে যাওয়া যেত, কিন্তু আজ অফিস বন্ধ। তাদের অফিস হচ্ছে একমাত্র অফিস যা সপ্তাহে 2 দিন বন্ধ থাকে, শুক্রবার এবং রবিবার। আফসার সাহেব তার সব কর্মচারীকে বলে দিয়েছেন, 2 দিন বন্ধ দিচ্ছি এই কারণে যাতে বাকি 5 দিন আপনারা 10টা-5টা অফিস করেন এবং মন দিয়ে কাজ করেন। আজ রোববার, সব জায়গায় কাজকর্ম হচ্ছে, তাদের অফিস বন্ধ। নিজের ঘরে দরজা বন্ধ করে শুয়ে থাকা যেত। শরীরের ক্লান্তি হয়তো তাতে খানিকটা কাটতো। মজার ব্যাপার হচ্ছে, অফিস যেদিন থাকে সেই দিনই শুধু ঘরে শুয়ে থাকতে ইচ্ছে করে। অফিস বন্ধের দিন ইচ্ছে করে বাইরে বেরিয়ে পড়তে। আজ যেমন করছে। অবশ্য যাবার মতো জায়গা তেমন পাওয়া যাচ্ছে না। ট্রেনে করে গ্রামের দিকে গেলে কেমন হয়? পছন্দ হয় এমন কোনো স্টেশনে নেমে পড়া, বিকেলের দিকে ফিরে আসা। সাব, কই যাইবেন? সামনে। রিক্সাওয়ালা রিক্সা টেনে নিয়ে যাচ্ছে, কিন্তু তেমন উৎসাহ পাচ্ছে না। বারবার পেছনে ফিরে তাকাচ্ছে। স্যারের কি শরীর খারাপ? হুম। কি হইছে? কিডনি নষ্ট, বেশি দিন বাঁচব না। না বাঁচাই ভালো, বাইচ্চা লাভ কি কন? চাউলের কেজি হইল 13 টাকা, গরিবের খানা যে আটা, সেইটাও 11 টাকা কেজি। খুবই সত্যি কথা। দেখি তুমি কমলাপুরের দিকে যাও তো। রেল স্টেশন? হুম। ঘুম আসছে, ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে। মঞ্জুর শক্ত করে রিকশার হুড চেপে ধরল। ঘুম হচ্ছে খানিকটা মৃত্যুর মতো। মৃত মানুষের শরীর যেমন শক্ত হয়ে যায়, ঘুমন্ত মানুষদের বেলায়ও তাই হয়। শরীর খানিকটা হলেও শক্ত হয়। ঘুমিয়ে পড়লেও হুড ধরা থাকবে। ঝাঁকুনি খেয়ে রিকশা থেকে পড়ে যাবার সম্ভাবনা কমে যাবে। অক্ষত অবস্থায় কমলাপুর রেল স্টেশনে পৌঁছানো যেতেও পারে। অবশ্য পৌঁছালেও যে শেষ পর্যন্ত কোথাও যাওয়া হবে তা মনে হয় না। ইচ্ছা মরে যাবে। মানুষের কোনো ইচ্ছাই দীর্ঘস্থায়ী হয় না। কিছুদিন ধরে মঞ্জুরের ইচ্ছা করছে অচেনা একজনের সঙ্গে দীর্ঘ সময় গল্প করা, যে তাকে চেনে না, কিন্তু না চিনলেও যে গল্প শুনবে আগ্রহ নিয়ে। প্রয়োজনে আগ্রহ নিয়ে গল্প শোনার জন্য কিছু টাকা পয়সাও দেয়া যেতে পারে। সমস্যা হলো, কেউ গল্প শুনতে চায় না। সবাই বলতে চায়। সবার পেটে অসংখ্য গল্প। মেজো মামার সঙ্গে আরো খানিকক্ষণ থাকলে তিনি মতিনের নতুন কিছু গল্প শোনাতেন। গল্প বলতে পারার আনন্দের জন্য মেজো মামার মতো মানুষও তাকে সিগারেট খাবার অনুমতি দিয়েছেন। স্যার নামেন, কমলাপুর আসছি। মঞ্জুরের নামতে ইচ্ছে করলো না। কেমন যেন মাথাটা ঘোরাচ্ছে, বমি বমি আসছে। ঝকঝকে রোদ, সেই রোদ এমন কড়া যে চোখে লাগছে। খুবই তীক্ষ্ণ কোনো সূচ দিয়ে রোদের ছবি কেউ যেন চোখের ভিতর আঁকছে। সাব নামেন। ভাই শোনো, এখানে নামবো না। তুমি আমাকে আমার বাসায় নিয়ে যাও। ভাড়া নিয়ে চিন্তা করবে না, যা ভাড়া হয় তার সঙ্গে 5 টাকা ধরে বকশিস দেব।
বাসা কোনখানে? বলছি, তুমি চালাতে শুরু করো, তারপর বলছি। টাইট হইয়া বহেন। বসেছি, টাইট হয়ে বসেছি, তুমি আস্তে চালাও। রিকশাওয়ালা খুবই ধীর গতিতে রিকশা চালাচ্ছে। সে বুঝতে পারছে রিকশার প্যাসেঞ্জার ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়লে ভালো কথা, অজ্ঞান না হয়ে পড়লেই হয়। রিকশাওয়ালা পথের পাশে গজিয়ে ওঠা একটা চায়ের স্টলের কাছে এনে রিকশা থামালো। প্যাসেঞ্জার খানিকক্ষণ ঘুমাক, এই ফাঁকে সে টোস্ট দিয়ে এক কাপ চা খেয়ে নিবে। ভাড়া হিসাবে বাড়তি কিছু টাকা পাওয়া যাবে। একটা টাকা চা টোস্টের জন্য খরচ করাই যায়। সে চায়ের কাপ নিয়ে উবু হয়ে বসেছে। এমন সময় হইচই শব্দ হলো। ঘুমন্ত প্যাসেঞ্জার গড়িয়ে রিকশা থেকে পড়ে গেছে। পড়ে গিয়েও তার ঘুম ভাঙছে না। তার মানে ঘুম না, লোকটা হয় অজ্ঞান হয়ে গেছে, নয় মারা গেছে। লোকজন লোকটাকে ধরাধরি করে তুলছে। তুলতে থাকুক, এই ফাঁকে সে দ্রুত চাটা শেষ করতে চায়। চাটা মজা হয়েছে। দ্রুত চা খেতে গিয়ে রিকশাওয়ালা মুখ পুড়িয়ে ফেলল। স্যার, আপনি কেমন আছেন? মঞ্জুর জবাব দিল না। জবাব না দেওয়ার দুটি কারণের একটি হচ্ছে প্রশ্নকর্তার গলার স্বর সে চিনতে পারছে না। অচেনা একজনের প্রশ্নের জবাব দেওয়ার তেমন কোনো প্রয়োজন নেই। দ্বিতীয় কারণ, কথা বলতে ইচ্ছা করছে না। সমস্ত শরীর জুড়ে আরামদায়ক আলস্য, তন্দ্রা ভাব, প্রচণ্ড ঘুম আসার আগের অবস্থা। একটা কোলবালিশ জড়িয়ে পাশ ফিরে ঘুমোতে পারলে হতো। শীত শীত লাগছে। গায়ের উপর কম্বল দেয়া আছে কি? সম্ভবত আছে, তবে সেই কম্বল খুব ঠান্ডা, মনে হচ্ছে রাবারের কম্বল। স্যার, আপনি কি আমাকে চিনতে পারছেন? আমি জাহানারা। এখন আপনার শরীর কেমন? চোখ না মেলেই বলল, শরীর ভালো। আপনি কি আমাকে চিনতে পারছেন? মঞ্জুর বিরক্ত হচ্ছে। এটা কি ধরনের প্রশ্ন? তাকে চিনতে না পারায় কি আসে যায়? কিছুই আসে যায় না। তবে সে চিনতে পারছে। মঞ্জুর তাকালো। না তাকানোই ভালো ছিল। তীব্র আলো ধক করে চোখে লাগলো। প্রায় সঙ্গে সঙ্গেই মাথায় ভোঁতা যন্ত্রণা শুরু হলো। ডান হাত অসাড় হয়ে গেছে বলে মনে হচ্ছে। হাতে কি স্যালাইন দেওয়া হয়েছে? এটা হাসপাতাল না ক্লিনিক? পরিষ্কার পরিচ্ছন্ন বলে মনে হচ্ছে। হাসপাতাল না হওয়ারই কথা। স্যার, আপনি কি আমাকে চিনতে পারছেন? কেমন আছো জাহানারা? জি স্যার, ভালো। এটা কি কোনো ক্লিনিক? জি না, মেডিকেল কলেজ হাসপাতাল। ও আচ্ছা। আপনি যে হাসপাতালে সেটা জানতাম না। 12টার সময় হাসপাতাল থেকে টেলিফোন করলো অফিসে। আপনার মানিব্যাগে ভিজিটিং কার্ড ছিল। আপনি স্যার পুরো 21 ঘন্টা অজ্ঞান ছিলেন। ও আচ্ছা। টেলিফোন ধরেছিলেন চিত্তবাবু। তিনি কিছুই বুঝতে পারছিলেন না। আমাকে বললেন, জাহানারা, হাসপাতাল থেকে টেলিফোন এসেছে। কি বলছে কিছুই বুঝছি না। তুমি মেসেজটা রেখে দাও তো। জাহানারা হড়বড় করে কথা বলে যাচ্ছে। মঞ্জুর স্বপ্নেও ভাবেনি এই মেয়ে এত কথা বলতে পারে। এতদিন পর্যন্ত তার ধারণা ছিল এই মেয়ে শুধু প্রশ্ন করলেই জবাব দেয়, নিজে থেকে কথা বলে না। এখন মনে হচ্ছে মেইল ট্রেন, দাড়ি কমা ছাড়া কথা বলে যাচ্ছে। মেয়েটা বোধহয় ভয় পেয়েছে। যেসব মানুষ এমনিতে কম কথা বলে, তারা ভয় পেলে প্রচুর কথা বলে। স্যার, আপনার এখন কেমন লাগছে? ঘুম পাচ্ছে। ডাক্তারের সঙ্গে কথা বলেছি, ডায়ালাইসিস করা হবে। রক্তে টক্সিক ম্যাটেরিয়াল বেশি হয়ে গেছে, এগুলি ডায়ালাইসিস করে সরাবে, তখন ভালো লাগবে। আচ্ছা, তুমি তাহলে এখন যাও, আমি খানিকক্ষণ ঘুমাবো। আমার স্যার এখন যাওয়ার কোনো তাড়া নেই। আমি অফিস থেকে ছুটি নিয়ে এসেছি। আপনার আত্মীয় স্বজন কাকে কাকে খবর দিতে হবে বলুন, আমি খবর দিয়ে দিব। কাউকে খবর দিতে হবে না। ভাবি, ভাবিকে খবর দিব না? দাও, টেলিফোন নাম্বার হলো। ওনার টেলিফোন নাম্বার আমি জানি। গত মঙ্গলবারের আগের মঙ্গলবার আপনার খোঁজে টেলিফোন করেছিলেন। তখন উনি তার নাম্বার বললেন। আমি আমার নোট বইয়ে ওনার নাম্বার লিখে রেখেছি। মঞ্জুর অসম্ভব বিরক্ত হচ্ছে। এত কথা বলছে কেন এই মেয়ে? কে তাকে এখানে আসতে বলেছে? মঞ্জুর মনে মনে বলল, মাই ডিয়ার ইয়াং লেডি, ইউ হ্যাভ নো বিজনেস হিয়ার। কেন মাথার কাছে দাঁড়িয়ে বকবক করছো? কে তোমার বকবকানি শুনতে চাচ্ছে? তুমি দয়া করে বিদায় হও। আমাকে ঘুমোতে দাও। খুব ঘুম পাচ্ছে। আরাম করে একটা ঘুম দিতে পারলে শরীর ঝরঝরে হয়ে যেত। এই মেয়ে তা হতে দেবে না।
মানুষ ভিন্ন পরিবেশে সম্পূর্ণ ভিন্ন আচরণ করে। অফিসে এই মেয়ে একটা কথাও বলে না, হাসপাতালে দাড়ি কমা ছাড়া কথা বলে। বাসায় সে কি করে? স্যার, ঘুমিয়ে পড়েছেন? মঞ্জুর জবাব দিল না। চোখ বন্ধ করে পড়ে রইল, যাতে ঘুমিয়ে পড়েছে মনে করে মেয়েটা তাকে মুক্তি দেয়। স্যার, এখন ঘুমোবেন না, ডাক্তার সাহেব আসছেন। উনার সঙ্গে কথা বলে তারপর ঘুমান। আপনাকে কি আরেকটা বালিশ দিতে বলবো? এদের বালিশগুলি খুব পাতলা। ডাক্তার সাহেব বিছানার পাশে এসে দাঁড়িয়েছেন, মঞ্জুরের টেম্পারেচার চার্ট দেখছেন। ডাক্তার ভদ্রলোক খুব রোগা, তাকে সরল রেখার মতো লাগছে। পাশে দাঁড়িয়ে থাকা নার্স বেশ গোলগাল। মঞ্জুরের মনে হলো নার্সটিকে জিরোর মতো দেখাচ্ছে। ডাক্তার যদি ইংরেজিতে ১ হয়, এই দুজন মিলে হলো ১০। এসব কি ভাবছে সে? তার কি মাথা খারাপ হয়ে গেল? ডাক্তার নিচু হয়ে মঞ্জুরের কপালে হাত রাখলেন। অন্তরঙ্গ গলায় বললেন, কেমন আছেন? ভালো। শরীর কি খুব দুর্বল লাগছে? বমি ভাব আছে? আছে। মাথা ঘুরছে? না, তবে মাথার ভেতরটা ফাঁকা ফাঁকা লাগছে। এছাড়া আর কোনো অসুবিধা আছে? আছে। আপনাকে গোপনে বলতে চাই। অন্যদের যেতে বলুন। ডাক্তারকে কিছু বলতে হলো না, সবাই দূরে সরে গেল। মঞ্জুর গলার স্বর নিচু করে বলল, ওই যে প্রিন্টের শাড়ি পরা মেয়েটাকে দেখছেন, তাকে যেতে বলুন। সে আমাকে বড় বিরক্ত করছে, ঘুমোতে দিচ্ছে না। তাকে সরিয়ে দেবার ব্যবস্থা করছি। এটা কি আপনার গোপন কথা, না আরো কিছু বলবেন? না, আর কিছু বলবো না। আমার অবস্থাটা কি জানতে পারি? টেস্ট প্রায় সবই করা হয়েছে, আপনার কিডনি ভালো কাজ করছে না। তবে এই মুহূর্তে চিন্তার কিছু নেই। ডায়ালাইসিস করলে আরাম বোধ করবেন। ইতিমধ্যে কিডনি ট্রান্সপ্লান্টের ব্যবস্থা করতে হবে। আপনি চেষ্টা করে দেখুন কোনো ডোনার পাওয়া যায় কিনা। আপন ভাই বোন হলে ভালো হয়, না পাওয়া গেলে রক্তের সম্পর্ক আছে এরকম কেউ। সন্ধ্যাবেলা ডক্টর ইমতিয়াজ আসবেন, উনি সব বুঝিয়ে বলবেন। আপনি এখন রেস্ট নিন, চুপচাপ শুয়ে থাকুন, ঘুমোবার চেষ্টা করুন। যে কোনো অসুখেই বিশ্রাম চমৎকার মেডিসিন। ডাক্তারের কথা শেষ হবার আগেই মঞ্জুর ঘুমিয়ে পড়ল। এমন ঘুম যা মানুষকে আরো ক্লান্ত করে দেয়। কারণ সে ঘুমোচ্ছে, অথচ আশেপাশের সমস্ত শব্দ শুনছে। পাশের বেডের রোগী কাশছে, এই শব্দও ঘুমের মধ্যে শুনতে পাচ্ছে। নার্স এসে কাকে যেন ধমকাচ্ছে, সেই ধমকের প্রতিটি শব্দ শোনা যাচ্ছে। ঘুমন্ত মানুষের ঘ্রাণ শক্তি কাজ করে না, তার কাজ করছে। ঘর মুছে যখন ফিনাইল দেয়া হলো, সে ঘুমের মধ্যেই ফিনাইলের কড়া গন্ধ পেল। মঞ্জুরের ঘুম ভাঙল সন্ধ্যার আগে আগে। বিছানার কাছে দুটি ডাব হাতে কুদ্দুস মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মুখে অপরাধী অপরাধী ভাব। কুদ্দুস অস্পষ্ট স্বরে বলল, স্যারের শরীরটা এখন কেমন? শরীর ভালো। 2টা ডাব আনলাম স্যার, আমার নিজের গাছের ডাব। বেডের নিচে রেখে দিয়ে যাও। কেটে দেই স্যার, এখন একটা খান। এখন খেতে ইচ্ছে করছে না। না খেলে তো স্যার শরীরে বল হবে না। বল না হলেও কিছু করার নেই, তুমি এখন আমার সামনে থেকে যাও, কথা বলতে ইচ্ছা করছে না। ওই দিনের ঘটনার জন্য আমি মাফ চাই স্যার। আচ্ছা ঠিক আছে। আপনি মাফ না দিলে কি? কুদ্দুস মাথা চুলকাচ্ছে, কথা পাচ্ছে না। আগে ভালো মতো রিহার্সাল দিয়ে আসেনি। কুদ্দুসের উচিত ছিল কি কথাবার্তা বলবে সব ঠিক করে আসা। তা করেনি। অবশ্য অনেক সময় ঠিক করে এলেও বলার সময় সব এলোমেলো হয়ে যায়। এই ব্যাপারটা তার বেলায় অসংখ্যবার ঘটেছে। ভেবেচিন্তে ঠিক করে রাখা কথা একটাও সে কোনোদিন বলতে পারেনি। কুদ্দুস, তুমি এখন যাও, কথা বলা আমার নিষেধ আছে। জি আচ্ছা। অফিসেও সবাইকে বলবে তারা যেন না আসে। আচ্ছা স্যার, বলবো। থ্যাঙ্কস, তোমার ডাব আমি একসময় খাবো। কুদ্দুস মাথা চুলকাতে চুলকাতে বলল, স্যার, শুনলাম আপনার একটা কিডনি দরকার। ঠিকই শুনেছ, তুমি কি দিতে চাও? কুদ্দুস হ্যাঁ না কিছুই বলল না। মঞ্জুর সহজ স্বাভাবিক গলায় বলল, দিতে চাইলে এই নিয়ে পরে কথা বলবো, এখন যাও। ডাব 2টা মনে করে খাবেন স্যার। বললাম তো খাবো। নিজের গাছের ডাব, বাবা নিজ হাতে গাছ পুঁতেছিলেন। মঞ্জুর মৃদু গলায় বলল, যাত্রাবাড়ির ওই বাড়ি কি তোমার নিজের? জি না, ভাড়া বাড়ি। কবে এসেছো ওই বাড়িতে?
2 বছর আগে শ্রাবণ মাসে। 2 বছর আগে পোঁতা গাছের ডাব হয়ে গেল? কুদ্দুস ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছে। মঞ্জুর বড়ই বিরক্ত বোধ করছে। এ ভালো মতো মিথ্যে কথাও বলা শেখেনি। জেরায় টিকতে পারছে না। সামান্য বুদ্ধি থাকলে বলতো, দেশের বাড়ির ডাব, বাবা দেশ থেকে নিয়ে এসেছেন। তা না বলে কেমন হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। মঞ্জুর চোখ বন্ধ করে পাশ ফিরল। কুদ্দুস ক্ষীণ গলায় বলল, স্যার আমি যাই। আচ্ছা যাও। কুদ্দুস যাই বলেও অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। মঞ্জুর চোখ বন্ধ করেও তা বুঝতে পারছে। অসুখের সময় মানুষের ইন্দ্রিয় তীক্ষ্ণ হয়। মঞ্জুর চোখ মেলল কুদ্দুস চলে যাবার পর। প্রথমেই চোখে পড়ল বিছানার পাশে এক গাদা ম্যাগাজিন, কয়েকটা কবিতার বই। কবিতার বইগুলিতে মীরার নাম লেখা। নিশ্চয়ই জাহানারার কাণ্ড। অফিসে তার ঘরের শেলফ থেকে নিয়ে এসেছে। জাহানারার হয়তো ধারণা মঞ্জুর কবিতার পোকা। মনে করাই স্বাভাবিক। সে অনেকবার মঞ্জুরের হাতে কবিতার বই দেখেছে। সে জানেও না মঞ্জুর এইসব বই মুখের সামনে ধরে পাতা উল্টানো ছাড়া কিছুই করে না। 2-1বার যে পড়ার চেষ্টা করেনি তা না, চেষ্টা করেছে, ভালো লাগেনি। ডান হাতে এখনো স্যালাইনের সূঁচ বিঁধে আছে। মঞ্জুর বাঁ হাতে একটা কবিতার বই টেনে নিল। সমুদ্রের জলে আমি থুতু ফেলেছিলাম, কেউ দেখেনি, কেউ টের পায়নি। প্রবল ঢেউয়ের মাথায় ফেনার মধ্যে মিশে গিয়েছিল আমার থুতু। তবু আমার লজ্জা হয়। এতদিন পর আমি শুনতে পাই সমুদ্রের অভিশাপ। মঞ্জুর খানিকটা হকচকিয়ে গেল। তার নিজের সঙ্গে কবিতার মিল খুঁজে পাওয়া যাচ্ছে। মীরাকে নিয়ে সে কক্সবাজার গিয়েছিল। সমুদ্রের মতো এত সুন্দর জিনিস, অথচ সে কিনা থুতু ফেলল সমুদ্রে। মীরা ভ্রু কুঁচকে বলল, আশ্চর্য, তুমি সমুদ্রে থুতু ফেললে? ছি। সে নিজেও হকচকিয়ে গেল। মীরা বলল, এত বিশাল একটা জিনিসের গায়ে তুমি থুতু ফেলতে পারলে? মঞ্জুর হালকা গলায় বলল, সমুদ্র তো আমাদের দেবতা না মীরা, ওর গায়ে থুতু ফেললে কিচ্ছু আসে যায় না। অবশ্যই সমুদ্রের কিছু আসে যায় না। সমুদ্রের কথা আমি ভাবছি না, আমি তোমার কথা ভাবছি। তুমি কোন মানসিকতায় এটা পারলে? মুখে থুতু এসেছিল, ফেলে দিয়েছি, এর বেশি কিছু না। মেয়েরা পুরো বিকেলটা কাটালো চুপচাপ, যেন বড় ধরনের আঘাত পেয়েছে। তলপেটে ব্যথা হচ্ছে। তীব্র ব্যথা না, এক ধরনের আরামদায়ক ব্যথা, যে ব্যথায় শরীরে ঝিমঝিম ভাব হয়। কড়া ঘুমের ওষুধ খাবার পর শরীরে যেমন আবেশের সৃষ্টি হয়, ব্যথাটা ঠিক সেরকম আবেশ তৈরি করেছে। কবিতার বইয়ের পাতা উল্টাতে ভালো লাগছে না। ক্ষুধা বোধ হচ্ছে। বমি বমি ভাবটা যাচ্ছে না। রাতের খাবার নিয়ে এলো সন্ধ্যা মিলানোর আগেই। ভাত, মাছ, সবজি। তবে কিছু কিছু রোগীর জন্য অন্য ধরনের খাবারও আছে। যেমন তার জন্য এসেছে 2 স্লাইস রুটি, 1 বাটি দুধ এবং একটা কলা। মঞ্জুর আধখান কলা খেলো। তার পাশের বেডের রোগী বলল, ভাইজান, কলাটা ফালাইয়েন না, রাইখা দেন। রাতে খিদা চাপলে খাইবেন। এরা রাইতে কোনো খাওন দেয় না, খিদায় কষ্ট হয়। মঞ্জুর বলল, আপনার নাম কি? রোগী এই প্রশ্নের কোনো জবাব দিল না। পাশ ফিরে কম্বল দিয়ে মুখ ঢেকে ফেলল। যেন একটা জরুরি খবর দেওয়ার প্রয়োজন ছিল, সে দিয়েছে। তার আর কিছু বলার নেই। স্যার, আপনার জন্য খাবার এনেছি। ছোট্ট টিফিন ক্যারিয়ার হাতে জাহানারা দাঁড়িয়ে আছে। জাহানারার পাশে রোগা 15-16 বছরের একটা ছেলে। সে দেখতে অবিকল জাহানারার মতো, তবে মনে হচ্ছে খুব লাজুক। একবারও মুখ তুলে তাকায়নি। স্যার, ও আমার ছোট ভাই ফরিদ, এবার ম্যাট্রিক দেবে। ওকে নিয়ে এসেছি, ও আপনার সঙ্গে থাকবে। আমার সঙ্গে থাকবে কেন? যদি কখনো কিছু দরকার হয়। কোনো কিছু দরকার হবে না। আর দরকার হলে কত লোকজন আছে। স্যার, ও বারান্দায় হাঁটাহাঁটি করবে, মাঝে মাঝে আপনাকে দেখে যাবে। মঞ্জুর বিরক্ত গলায় বলল, জাহানারা, তুমি যন্ত্রণা করছো কেন? ওকে নিয়ে যাও তুমি। আর শোনো, রাতের খাবার আমি খেয়ে নিয়েছি, খাবারও নিয়ে যাও এক্ষুনি। জাহানারার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। তার ভাই ভীত চোখে তাকাচ্ছে বোনের দিকে। জাহানারার চোখ এখন জলে ভিজে উঠল। সে প্রায় অস্পষ্ট স্বরে বলল, ফরিদ, আয়। 2 ভাই বোন ক্লান্ত পায়ে এগুচ্ছে বারান্দার দিকে। ফরিদ ফিসফিস করে বলল, আপা, এত লোকজনের সামনে কাঁদছো,
সবাই তাকিয়ে আছে তোমার দিকে। জাহানারা বলল, থাকুক। ফরিদ বলল, আপা চলো বাসায় চলে যাই। জাহানারা বলল, না। আমরা তাহলে কি করব? এখানে থাকবো, বারান্দায় হাঁটাহাঁটি করব। ফরিদ তার বোনের দিকে তাকালো, কিছু বলল না। বড় বোনকে সে খুব ভয় পায়। হাসপাতালের বারান্দায় দাঁড়িয়ে থাকার কোনো মানে হয় না, কিন্তু জাহানারা দাঁড়িয়ে আছে। সে ঘর থেকে যেতে পারছে না। এই মানুষটা তার জন্য যা করেছে তার কিছুই সে ফেরত দিতে পারছে না, কিন্তু সে ফেরত দিতে চাচ্ছে। সেই ইচ্ছেটাও এই মানুষটা জানতে পারছে না। এই মানুষটা তাকে এবং তার পরিবারকে নিশ্চিত ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছে। সে সময় কি ভয়াবহ অবস্থা! খবরের কাগজে যেখানে যা দেখেছে সে অ্যাপ্লিকেশন করে দিচ্ছে। ফ্যামিলি প্ল্যানিং এর কর্মী, সেলসম্যান, টেলিফোন অপারেটর, ফুলের দোকানের কর্মচারী, বিউটি পার্লারের বিউটিশিয়ান। যোগ্যতা আছে কিনা তা নিয়ে মাথা ঘামানোর সময় নেই। অ্যাপ্লিকেশন করা এবং সন্ধ্যায় মন খারাপ করে মায়ের সঙ্গে বসে থাকা, এই ছিল কাজ। মা কাঁদতেন নিঃশব্দে এবং এক সময় বলতেন, এখন কি হবে রে? জাহানারা বলতো, জানি না মা। দেশের বাড়িতে যাবি? তোর এক চাচা আছেন, উনি কি আর ফেলে দেবেন? যাবি দেশের বাড়িতে? জানি না মা। তুই বল এখন কি করব? আল্লাহ আল্লাহ করো, এছাড়া আর কি করবে? এরকম অবস্থায় সে ইন্টারভিউ দিতে গেল 3P-তে। 3P-র মালিক নিজেই আছেন ইন্টারভিউ বোর্ডে, তার সঙ্গে আরো 3 জন। সেই 3 জনের একজন মঞ্জুর সাহেব। বড় সাহেব বললেন, আপনার টাইপিং স্পিড কত? জাহানারা ক্ষীণ স্বরে বলল, টাইপিং জানি না স্যার। তিনি অত্যন্ত বিরক্ত গলায় বললেন, চাওয়া হয়েছে টাইপিস্ট আর আপনি টাইপিং না জেনেই দরখাস্ত করেছেন? স্যার আমি শিখে নেব। ডিয়ার ইয়াং লেডি, এটা তো টাইপিং শেখার স্কুল নয়। আচ্ছা আপনি যান, নেক্সট। 43 জন ইন্টারভিউ দিচ্ছে। তাদের সবারই নিশ্চয়ই চাকরির প্রয়োজন, কিন্তু তার মতো কি প্রয়োজন? না, তার মতো প্রয়োজন কারোরই নেই। জাহানারা বাড়ি চলে গেল না, সারা দিন বসে রইল। ইন্টারভিউ শেষ হবার পর আরেকবার সে যাবে, দরকার হলে চিৎকার করে কাঁদবে। তার প্রয়োজন হলো না। মঞ্জুর বের হয়ে এসে তাকে দেখে বলল, আপনার তো ইন্টারভিউ হয়ে গেছে, দাঁড়িয়ে আছেন কেন? জাহানারা প্রায় অস্পষ্ট স্বরে বলল, স্যার আপনার সঙ্গে কি আমি একটু কথা বলতে পারি? বলুন। স্যার আমি এক রাতের মধ্যে টাইপিং শিখব। আপনার কি চাকরিটা খুব বেশি দরকার? জি। বসুন এখানে, দুপুরে কিছু খেয়েছেন? জাহানারা জবাব দিল না। মঞ্জুর খানিকক্ষণ তাকিয়ে থেকে কনফারেন্স রুমে ঢুকে গেল। বেরিয়ে এলো আধ ঘন্টা পর, হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার, বাড়ি ভাড়া, মেডিকেল অ্যালাউন্স সব মিলিয়ে ৩,২০০ টাকা। অকল্পনীয় ব্যাপার। মঞ্জুর বলল, তোমার বয়স খুবই কম। আমি তুমি করে বললে আশা করি রাগ করবে না। এই নাও অ্যাপয়েন্টমেন্ট লেটার, এসো আমার সঙ্গে চা খাও। জাহানারা কোনো কথা না বলে পেছনে পেছনে গেল। তার খুব ইচ্ছা করছে চিৎকার করে বলে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। সে বলতে পারল না, তার গলা ভার ভার হয়ে আছে, চোখ জ্বালা করছে। বসো জাহানারা। জাহানারা বসল। মঞ্জুর বলল, আমি ধার হিসেবে তোমাকে এখন কিছু টাকা দেব কি, যা তুমি মাসে মাসে আমাকে শোধ করবে? দেব? জাহানারা হ্যাঁ সূচক মাথা নাড়ল। জাহানারার মা মানত করেছিলেন মেয়ের চাকরি হলে 100 রাকাত নামাজ পড়বেন। সেই 100 রাকাত নামাজ শেষ হতে রাত 4টা বেজে গেল। জাহানারা তখনও জেগে বারান্দায় অন্ধকারে চুপচাপ বসে আছে। মা বারান্দায় এসে বললেন, পৃথিবীতে এখনো মানুষ আছে, এইরকম মানুষ বেশি থাকার দরকার নেই, কিছু থাকলেই হয়। একবার কি তুই ওনাকে এই বাসায় নিয়ে আসবি? শুধু দেখব, ওনাকে দেখতে ইচ্ছে করছে। জাহানারা কিছু বলল না। তার তখনও পুরোপুরি ব্যাপারটা বিশ্বাস হচ্ছে না। শুধু মনে হচ্ছে স্বপ্ন, পুরোটাই স্বপ্ন। এসব জিনিস বাস্তবে কখনো ঘটে না, স্বপ্নেই ঘটে। জার্মান কালচারাল সেন্টারে ছবির এক্সিবিশন। সুভেনিয়ারে লেখা সানরাইজ 71, 50টি নানান মাপের ছবি। মীরা সুভেনিয়ার হাতে ক্লান্ত ভঙ্গিতে হাঁটছে। মীরার দূরসম্পর্কের খালাতো ভাই মঈন তার সঙ্গে আছে।
লোকজন ঘাড় ঘুরিয়ে তাকাচ্ছে মঈনের দিকে। তাকে পুরোপুরি বিদেশি বলে মনে হচ্ছে। মঈন প্রায় 6 ফুটের মতো লম্বা। মাথার বেশিরভাগ চুল সাদা হওয়ায় চুলে লালচে কালো রং দিয়েছে। লাল চুলের ধবধবে ফর্সা একজন মানুষ। গায়ে পাজামা পাঞ্জাবি, পাঞ্জাবির ওপর কাজ করা গাঢ় লাল রঙের চাদর। এমন চাদর পরতে যথেষ্ট সাহস লাগে। মঈনের সাহসের কোনো অভাব নেই। তার বয়স 45 পার হয়ে গেছে। চোখের কোণে ঈষৎ ফোলা, এছাড়া চেহারায় কোনো বয়সের ছাপ নেই। মীরার সঙ্গে মঈনের দেখা 11 বছর পর। 11 বছর আগে এক মেঘলা দুপুরে মীরার মনে হয়েছিল এই মানুষটিকে ছাড়া বেঁচে থাকার কোনো মানে হয় না। এই মানুষটি আছে বলেই পৃথিবী আছে, চন্দ্র সূর্য আছে। এই মানুষটি পৃথিবীতে আছে বলেই পৃথিবী এত সুন্দর। মঈন বেশ উঁচু গলায় বলল, ইন্টারেস্টিং। তার আশেপাশে যারা ছিল সবাই তাকালো। মঈন মীরার চোখে চোখ রেখে বলল, 71-এর স্বাধীনতা যুদ্ধ নিয়ে ছবি, অথচ সব ছবির ক্যাপশন ইংরেজিতে। মজার ব্যাপার না মীরা? মীরা কিছু বলল না। মঈন আগের মতোই উঁচু গলায় বলল, আমি এই 1 মাসে 3টা ছবির এক্সিবিশন দেখলাম। 3টাতেই দেখি ছবির ক্যাপশন ইংরেজিতে। সম্ভবত আর্টিস্টরা তাদের ছবির জন্য বাংলা ভাষাকে যোগ্য মনে করে না। মীরা বলল, চুপ করুন তো, আপনাকে নিয়ে কোথাও যাওয়াই মুশকিল। আর্টিস্টদের নিশ্চয়ই কোনো যুক্তি আছে। সে যুক্তিটাই শুনতে চাচ্ছি। তুমি কি জানো? না, আমি জানি না। চলুন যাই, বেরিয়ে পড়ি। আর ভাল লাগছে না। আমার তো ভালোই লাগছে। একটা ছবি কিনবো বলে ভাবছি। ছবি কেনার কায়দা কানুন তুমি জানো? কার সঙ্গে কথা বলবো? আমি জানি না কার সঙ্গে কথা বলবেন। ওই যে ডেস্কের কাছে একজন ভদ্রলোক বসে আছেন, উনাকে জিজ্ঞেস করুন। উনি আর্টিস্ট। বুঝলে কি করে? সুভেনিয়ারে উনার ছবি আছে। মঈন লম্বা লম্বা পা ফেলে এগিয়ে গেল। ইংরেজিতে নিখুঁত ব্রিটিশ উচ্চারণে যা বলল তার বঙ্গানুবাদ হলো, স্বাধীনতা বিষয়ক আপনার ছবিগুলি দেখে আমার খুব ভালো লেগেছে। এদেশের শিল্পীরা যে স্বাধীনতা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছে তা বোঝা যায়। আপনার আঁকা ছবিগুলির মধ্যে একটি আমার খুবই পছন্দ হয়েছে। ছবির নাম দ্য বায়োনেট। আমি ছবিটি কিনতে চাই। US ডলারে আমাকে কত দিতে হবে? আর্টিস্ট ভদ্রলোক খানিকটা হকচকিয়ে গেলেন। কি বলবেন তা ইংরেজিতে ঠিক গুছিয়ে উঠতে পারলেন না। শুধু বললেন, জাস্ট আ মিনিট। তিনি ব্যাকুল হয়ে চারদিকে তাকাতে লাগলেন। সম্ভবত ইংরেজি জানা পরিচিত কাউকে খুঁজছেন, যিনি বাঙালি পোশাক পরা এই বিদেশির সঙ্গে ছবির দরদাম নিয়ে কথা চালাতে পারেন। মঈন আবার আগের মতোই ব্রিটিশ উচ্চারণে বলল, ইজ দেয়ার এনি প্রবলেম স্যার? আর্টিস্ট অপ্রস্তুতের হাসি হেসে বললেন, জাস্ট আ মিনিট, মাই ইংলিশ ভেরি ব্যাড। মঈন আবার বাংলায় বলল, আপনার ইংরেজির জ্ঞান অল্প, তাহলে ছবির ক্যাপশন ইংরেজিতে দিয়েছেন কেন? আপনি রাগ করবেন না। কৌতূহল থেকে প্রশ্ন করছি। অনেকদিন দেশের বাইরে ছিলাম, দেশের নিয়ম কানুন জানার চেষ্টা করছি। মঈন ভেবেছিল আর্টিস্ট রেগে যাবে। রেগে গেলেই লজিকবিহীন উল্টোপাল্টা কথা বলতে শুরু করবে। তখন মোটামুটি একটা ইন্টারেস্টিং সিচুয়েশন হতে পারে। আশ্চর্যের ব্যাপার, আর্টিস্ট একেবারেই রাগ করল না, বরং হেসে ফেলল। হাসতে হাসতেই বলল, আপনাকে দেখে আমেরিকান ভেবেছিলাম। আজকাল আমেরিকানরা খুব পাজামা পাঞ্জাবি পরে। শাল গায়ে দিয়ে ভাবে এদেশের সংস্কৃতি শিখে ফেলছে। আমি ভাই আপনার ইংরেজি শুনে ভড়কে গিয়েছিলাম। আমি সরাসরি ইংরেজি বলতে পারি না। প্রথমে বাংলায় চিন্তা করি, তারপর মনে মনে ট্রান্সলেশন করি। ম্যাট্রিকে ইংরেজিতে কত পেয়েছিলাম জানেন? 34। একেবারে কানের পাশ দিয়ে গুলি গেছে। আপনি কিন্তু এখনো আমার প্রশ্নের জবাব দেননি। দিচ্ছি রে ভাই, দিচ্ছি। আমার সাথে বারান্দায় আসেন। বারান্দায় চা খেতে খেতে আপনাকে বুঝিয়ে দেই। মঈন বারান্দায় চলে এলো। আর্টিস্ট হাসি মুখে বললেন, আর্ট কলেজ থেকে বের হয়েছি 4 বছর আগে। কোনো চাকরি বাকরি নেই। ছবির এক্সিবিশন করি, কিছু ছবি বিক্রি হয়, তা দিয়ে দিন চলে। ওইসব ছবি কারা কিনে? বিদেশিরা। আমাদের মতো মানুষেরা ভাত খেতে পারে না, ছবি কিনবে কি? ওই বিদেশিদের জন্যেই ক্যাপশনগুলি ইংরেজিতে লেখা। আপনার যুক্তি গ্রহণ করা যায়। তাহলে আরেকটা কথা শুনে যান। সুভেনিয়ারে ইংরেজির পাশাপাশি বাংলায়ও ছবির নাম দেয়া আছে। আমাকে আক্রমণ করার সুযোগ পেয়ে আপনি এতই উল্লসিত ছিলেন যে ব্যাপারটা লক্ষ্য করেননি। সরি। আপনাদের মতো লোকজন যারা সারা জীবন বাইরে থাকে, মাঝে মাঝে কিছুদিনের জন্য দেশে আসে,
এবং দেশের প্রতি, বাংলা ভাষার প্রতি মমতায় অসম্ভব কাতর হয়ে পড়ে, তাদেরকে আমি কি মনে করি জানতে চান? না, জানতে চাই না। এই জানাটা আমার জন্য খুব আনন্দজনক হবে না, তা বুঝতে পারছি। জানতে না চাইলে বলব না। ছবি কি সত্যি, সত্যি কিনবেন না চাল দেখালেন? কিনব, সত্যি, সত্যি কিনব। ছবির দাম $10,000। ইউএস ডলারে আপনি $200 দিলেই হবে। বন্ধু হিসেবে এটা হলো আমার কমিশন। মোয়েন দুটি $100 নোট বের করল। আর্টিস্ট নির্লিপ্ত গলায় বলল, এক্সিবিশন আরো 3 দিন চলবে। থার্ড ডেতে বিকেলে যদি আসেন ছবি নিয়ে যেতে পারবেন, কিংবা আপনার ঠিকানা দিয়ে গেলে ছবি পাঠিয়ে দেবার ব্যবস্থা করব। আমি নিজেই আসব। চা খাবার কথা বলে বারান্দায় এনেছিলেন, চা কোথায়? চা আসছে, একটু অপেক্ষা করুন। কাউকে চায়ের কথা বলেছেন এমন কিন্তু শুনিনি। কাউকে বলিনি, তবে ব্যবস্থা করা আছে। রাস্তার ওপাশে ওই যে চায়ের দোকান দেখছেন, ওদের বলা আছে যখনই আমাকে বারান্দায় দেখবে চা নিয়ে আসবে। মঈন লক্ষ্য করলো একটা বাচ্চা ছেলে 2 কাপ চা নিয়ে সত্যি সত্যি আসছে। মঈন জার্মান কালচারাল সেন্টারে গাড়ি নিয়ে এসেছিল। মীরাকে বলল, গাড়ি ছেড়ে দিয়ে রিক্সা নিয়ে নিলে কেমন হয়? রিক্সা নিয়ে খানিকক্ষণ ঘুরি কেমন? খিদেটা ভালো মতো জমুক, তারপর কোনো একটা ভালো রেস্টুরেন্টে খাওয়া যাবে। এখন বাজে মাত্র 12টা 10, 1টা 1:30টার দিকে খাওয়া দাওয়া করবো কেমন? আজ বাদ দিলে কেমন হয়? কেন জানি ভালো লাগছে না, খুব ক্লান্ত লাগছে। ভালো না লাগলে অবশ্যই প্রোগ্রাম বাতিল করে দিতে হবে, তবে দ্বিতীয়বার আর এই প্রোগ্রাম করা সম্ভব হবে বলে মনে হয় না। 9 তারিখ আমি চলে যাচ্ছি। টিকিট পেয়ে গেছেন? ইয়েস মাই ফেয়ার লেডি। বেশ, তাহলে চলুন রিক্সা করে খানিকক্ষণ ঘুরি। রিকশায় উঠতে উঠতে মঈন বলল, তুমি খানিকটা অনিচ্ছা নিয়ে যাচ্ছ, কোনো অসুবিধা নেই। অনিচ্ছা দূর হয়ে যাবে। আমি একজন ভালো কম্পেনিয়ন, আশা করি তা স্বীকার করো। জি, স্বীকার করি। একসময় আমার জন্য খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করতে। এটাও বোধহয় ভুল না? না, ভুল না। অপেক্ষা করতাম। যখন ক্লাস 10-এ পড়তাম, তখন আপনাকে দেবতার মতো মনে হতো। এখন মনে হয় না? না। এখন কি মনে হয়? এখন সাধারণ একজন মানুষ বলে মনে হয়। সাধারণ? হ্যাঁ, সাধারণ এবং একটু বোকা। মঈন বিস্মিত হয়ে বলল, বোকা? এই প্রথম কেউ আমাকে বোকা বলল। মীরা সহজভাবে বলল, আমি বুঝি প্রথম বললাম? আমার ধারণা ছিল আমার আগেও আরো কেউ বলেছে। না, বলেনি। তুমি কি কারণে আমাকে বোকা বলেছ একটু ব্যাখ্যা করো তো। আপনার মধ্যে একটা লোক দেখানো ব্যাপার আছে, প্রবলভাবেই আছে। আপনার মেধার একটি বড় অংশ আপনি ব্যয় করেন কিভাবে লোকদের ইমপ্রেস করবেন তার কায়দা কানুন বের করার জন্য। এই যে আর্ট গ্যালারিতে নাটকটা করার চেষ্টা করলেন, তার পেছনে একই জিনিস কাজ করেছে। এই যে গাড়ি ছেড়ে দিয়ে রিক্সা নিলেন, তার পেছনেও আমাকে ইমপ্রেস করার ব্যাপার আছে। আপনি নিশ্চয়ই ভাবছেন এই কাণ্ডটা করার ফলে আমি ভাববো মানুষটা সাধারণ 8-10টা মানুষের মতো না। মঈন বলল, আমি কি সিগারেট ধরাতে পারি? পারেন। আশা করি ধোঁয়ায় তোমার অসুবিধা হবে না। না, হবে না। মঈন সিগারেট ধরাতে ধরাতে বলল, তুমি অসম্ভব স্মার্ট হয়েছ। ভেরি ভেরি স্মার্ট। আপনি কি ভেবেছিলেন আমি এখনো ক্লাস 10-এর ছাত্রী? তা ভাবিনি, তবে তবে কি? এরকম স্মার্টনেসও আশা করিনি। স্মার্টনেসের সঙ্গে সঙ্গে খানিকটা কাঠিন্য চরিত্রে চলে এসেছে। আই লাইক ইট। হাসছো কেন মীরা? আই লাইক ইট শুনে হাসলাম। মনে আছে আপনি প্রায়ই আই লাইক ইট বলতেন? বলতাম নাকি? আমার মনে নেই। রিকশায় ঘুরতে ভালো লাগছে না, চলো কোথাও গিয়ে বসি। রিকশায় কথা বলে আরাম পাওয়া যায় না, মুখ দেখা যায় না, তাকিয়ে থাকতে হয় রিকশাওয়ালার পিঠের দিকে। মীরা বলল, আমার কিন্তু রিকশায় ঘুরতে ভালোই লাগছে। মাথা ধরেছিল, মাথা ধরাটা এখন গেছে। তাহলে চলো খানিকক্ষণ ঘুরি। একটা কাজ করি, রিকশা করেই গুলশানে যাই। গুলশানে সি ফুডের ভালো রেস্টুরেন্ট আছে, লবস্টার খাওয়া যাবে। মীরা কিছু বলল না। মঈন খুব সহজ ও স্বাভাবিক ভঙ্গিতে মীরার হাঁটুতে হাত রেখেছে। তার মনে কোনো দ্বিধা, কোনো সংকোচ নেই। মীরাও কোনো রকম অস্বস্তি বোধ করছে না। মীরা? জি? আমার রিকশা নেবার পেছনে যে যুক্তি তুমি দিয়েছ তা পুরোপুরি ঠিক না। রিকশার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ঘনিষ্ঠ হয়ে বসার সুযোগ পাওয়া যায়। এই যে আমি আমার বাঁ হাত তোমার হাঁটুতে রাখলাম,
এটাও খুব অস্বাভাবিক তোমার কাছে লাগছে না, কারণ আমার এই হাত রাখার জায়গা নেই। হা 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 হা। মীরা বলল, আমার সঙ্গে ঘনিষ্ঠ হয়ে বসার কোনো বাসনা কি আপনার মধ্যে ছিল? মঈন বলল, ছিল না। যখন তোমার সঙ্গে পরিচয় হয়েছিল তখন তুমি ছিলে নিতান্তই বালিকা। অদ্ভুত অদ্ভুত সব চিন্তা তোমার মাথায় ছিল ঠাসা। তাছাড়া আমার প্রতি তোমার আগ্রহ ছিল এতই প্রবল, এতই তীব্র যে আমার আগ্রহ অপ্রয়োজনীয় ছিল। এতদিন পর আপনারই বা হঠাৎ ঘনিষ্ঠ হয়ে বসার ইচ্ছে হলো কেন? জানি না, বয়স হয়েছে বলেই হয়তো। অবশ্য তুমিও অনেক সুন্দর হয়েছ। বালিকা বয়সে তোমার চেহারায় দিশেহারা দিশেহারা ব্যাপার ছিল। তাতে তোমাকে খানিকটা হলেও পাগলের মতো দেখাতো। এখন দেখাচ্ছে না? না। মীরা হালকা গলায় বলল, বালিকা বয়সে আমি দিশেহারা ছিলাম না। আমাকে তীব্রভাবে আকর্ষণ করার জন্য আপনি ছিলেন। এখন আমি দিশেহারা। দিশেহারা হলেও চেহারায় কিন্তু তার ছাপ নেই। এখন তোমার কথা বলো। আমি সিগারেট ধরিয়ে সিগারেট টানবো, তুমি কথা বলতে থাকবে, আমি শুনবো। একসময় আমি কথা বলতাম, তুমি হাঁ করে শুনতে। এখন তুমি বলবে, আমি শুনবো। রিকশাওয়ালাও শুনবে। শুনুক, ক্ষতি কি? তার সঙ্গে দ্বিতীয়বার দেখা হবার সম্ভাবনা খুবই কম। হলেও কিছু যায় আসে না। অবশ্য তুমি ইংরেজিতেও বলতে পারো। আমার বলার মতো কিছু নেই। বিয়ে করেছো সেই খবর পেয়েছিলাম। হওয়ারই তো কথা। আমি আপনাকে চিঠি দিয়ে জানিয়েছিলাম। তোমার একটি বাচ্চা মারা গেছে এই খবর কিন্তু জানাওনি। দেশে এসে শুনলাম। মাই ডিপেস্ট সিম্প্যাথি। মীরা কিছু বলল না। মুখের উপর সরাসরি রোদ এসে পড়েছে। কপাল বিড়বিড় করছে। মীরা। জি। তোমার ম্যারেজ ব্রেকডাউন করলো কেন বলো তো? আমি বেশ কয়েকজনকে জিজ্ঞেস করেছি। কেউ স্পেসিফিক্যালি কিছু বলতে পারে না। তোমার বড় ভাই জালাল সাহেবকেও জিজ্ঞেস করেছিলাম। উনিও কিছু বলতে পারেননি। শুধু বলেছেন লোকটা গাধা টাইপের। তাকে মানুষ বলা যায় না। সে হচ্ছে ফার্নিচারের মতো। সত্যি? খানিকটা সত্যি। তোমার মতো বুদ্ধিমতী মেয়ে জেনে শুনে একটা ফার্নিচার বিয়ে করবে? আমি বুদ্ধিমতী না। বুদ্ধিমতী হলে আপনার জন্য এমন পাগল হতাম না। এক সময় আমার জন্য পাগল হয়েছিলে, তার জন্য এখন কি তুমি রিপেন্টেড? না, রিপেন্টেড না। আমার জীবনের শ্রেষ্ঠ সময় ছিল ওইটা। আর আমার কথা বলতে ইচ্ছে করছে না। আমি এখন চুপ করে থাকবো। মীরা সত্যি সত্যি চুপ করে গেল। রেস্টুরেন্টেও তেমন কিছু বলল না। মঈন হড়বড় করে অনেক কথা বলে যেতে লাগলো। মীরার কেন জানি মনে হয়েছিল মঈনের গল্প এখন আর তাকে আকর্ষণ করবে না। দেখা গেল তা নয়। 11 বছর পরেও মঈনের গল্প শুনতে তার ভালো লাগছে। শুধু ভালো না, অসম্ভব ভালো লাগছে। তার কারণ কি? বালিকা বয়সের তীব্র আবেগের স্মৃতির কারণে? এই আবেগের একটি অংশ কি এখনো রয়ে গেছে? বুঝলে মীরা, যদিও তুমি আমাকে আধ ঘন্টা আগে বোকা বলেছ, আমি বোকা নই। কারণ আমি যুক্তি দিয়ে চারপাশের জগৎ বুঝতে চেষ্টা করি। একজন বোকা তা পারে না। আমি যদি আবেগ দিয়ে সবকিছু বিচার করতাম তাহলে হয়তো 11 বছর আগে তোমাকে বিয়ে করতাম। তার ফল খুব শুভ হতো না। আমরা কম্পেটেবল না। তেল এবং জলের মতো ঝাঁকিয়ে মেশানো যায়। কিছুক্ষণ রাখলেই আলাদা হয়ে যায়। আমি অনেক ভেবেচিন্তে এক আমেরিকান তরুণীকে বিয়ে করেছি। আমেরিকান তরুণীরা এশিয়ান পুরুষদের প্রতি এক বিশেষ আকর্ষণ অনুভব করে। কারণ তারা জানে এশিয়ানরা বিবাহ বিচ্ছেদ জিনিসটা খারাপ চোখে দেখে। সহজে বিবাহ বিচ্ছেদে যেতে চায় না। আমেরিকান তরুণীরা সঙ্গত কারণে স্থায়ী সম্পর্কে যেতে চায়। আমার স্ত্রী মিশেলের হোমটাউন হচ্ছে নিউ অরলিন্স। বাবা কোটিপতি, ফার্মিং করে মিলিয়নিয়ার হয়েছে। তার বিপুল অর্থের একটা অংশ আমার স্ত্রী পাবে। বিয়ের সময় এটিও আমার হিসেব ছিল। ধনী স্ত্রীর দোষ ত্রুটিও অনেকাংশে ক্ষমা করার জন্য আমি প্রস্তুত ছিলাম। অবাক হয়ে দেখলাম দোষ ত্রুটি তার কিছুই নেই। চমৎকার একটি মেয়ে। আ লাভিং অ্যান্ড কেয়ারিং ওয়াইফ। এখন আমার 3টি বাচ্চা। মিশেল তার বাচ্চাগুলিকে পাগলের মতো ভালোবাসে। আমাকে দেবতা মনে না করলেও দেবতার কাছাকাছি মনে করে, এবং আমাকে খুশি করার জন্য যা করে তাকেও পাগলামির পর্যায়ে ফেলা চলে। একটা উদাহরণ দেই তোমাকে। তোমার বোরিং লাগছে না তো মীরা? না, বোরিং লাগছে না। ঝগড়াঝাটির গল্প হলে বোরিং লাগতো। একবার মিশেল বলল, তোমার আসছে জন্মদিনে তোমাকে আমি একটা চমৎকার উপহার দেব। এত চমৎকার যে তুমি মুগ্ধ হয়ে যাবে। আমি বললাম, খুব এক্সপেন্সিভ গিফট? সে বলল, মোটেই এক্সপেন্সিভ নয়।
তবে অসাধারণ। আমি আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। জন্মদিন এসে গেল। মিশেল বলল, তোমার জন্মদিনের উপহার হলো আমি এখন বাংলায় কথা বলতে, পড়তে এবং লিখতে পারি। তোমাকে খুশি করার জন্য আমি একটি বাঙালি পরিবারের কাছে গত ৮ মাস ধরে বাংলা শিখছি। তুমি এখন আমার সঙ্গে বাংলায় কথা বলতে পারো। এই বলেই সে পরিষ্কার বাংলায় বলল, ময়েন, আমি ভালোবাসি তোমাকে। অল্প নয়, বেশি পরিমাণে ভালোবাসি। মীরা হেসে ফেলল। হাসতে হাসতে বলল, আপনি ভাগ্যবান পুরুষ মঈন ভাই। আপনার স্ত্রীর ছবি কি আপনার কাছে আছে? একটু দেখান না। মিশেলের ছবি আমার কাছে নেই, থাকলে দেখাতাম। শি ইজ কোয়াইট প্রিটি। তুমি তো কিছুই খাওনি মীরা। কেন জানি খেতে ভালো লাগছে না। তুমি খুব ডিস্টার্বড। না। তোমার বড় ভাই বলছিলেন তুমি নাকি খুব ব্যস্ত হয়ে চাকরি খুঁজছো। হ্যাঁ, খুঁজছি। আমি যদি তোমার জন্য একটা চাকরি জোগাড় করে দেই তাহলে কেমন হয়? ভালোই হয়। সব মিলিয়ে ৭ থেকে ৭,৫০০ পাবে। অনেক টাকা। বড় এক কোম্পানির পিআরও, জনসংযোগ, এইসব কাজ মেয়েরা খুব ভালো পারে। আমিও ভালোই পারবো। চলুন আজ উঠি তাহলে। আর একটু বসো, আইসক্রিম খাও। আইসক্রিম খাবে? না। আমি তোমাকে ছোটখাটো একটা সারপ্রাইজ দেবার ব্যবস্থা করেছি। অ্যাপয়েন্টমেন্ট লেটারটি আমি সঙ্গে করে নিয়ে এসেছি। তুমি টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলি দেখো। মীরা খুব স্বাভাবিক ভঙ্গিতেই চিঠিটা নিল, দ্রুত চোখ বুলিয়ে দেখল, রেখে দিল তার হ্যান্ডব্যাগে। হালকা গলায় বলল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। মঈন নিচু গলায় বলল, তোমার বিষয়ে আমার মনে বড় ধরনের অপরাধ বোধ আছে। তোমার জন্য সামান্য কিছু করতে চাচ্ছি, অপরাধবোধ খানিকটা হলেও কমানোর জন্য। মীরা শীতল গলায় বলল, অপরাধবোধ কেন? মঈন চুপ করে রইল। মীরা আবার বলল, অপরাধবোধ কি জন্যে পরিষ্কার করে বলুন। থাক, বাদ দাও, চলো উঠা যাক। মীরা উঠল না, চেয়ারে বসেই রইল। তার চোখ ছোট হয়ে এসেছে, ভুরুর কাছে ঈষৎ ঘাম, হাতের পাতলা আঙুলগুলি অল্প অল্প কাঁপছে। 11 বছর আগের এক দুপুরে এই পৃথিবী হঠাৎ তার কাছে অসহ্য বোধ হয়েছিল। হঠাৎ তার মনে হয়েছিল সে মারা যাচ্ছে। এক ধরনের অদ্ভুত কষ্ট, অদ্ভুত আনন্দ। সে চুপি চুপি তাদের কলাবাগানের ফ্ল্যাটের 3 তলায় উঠে গেল। সেই ফ্ল্যাটের দরজা সব সময় খোলা থাকে। মীরা ঘরে ঢুকে দেখল ঠান্ডা মেঝেতে আঁচল বিছিয়ে মঈন ভাইয়ের মা শুয়ে আছেন। মীরাকে ঢুকতে দেখে বললেন, আয় মা আয়, কি গরম পড়েছে দেখেছিস? শরীরের সব চর্বি ঘাম হয়ে বেরিয়ে যাচ্ছে। মীরা কোনো মতে বলল, মঈন ভাই কোথায় খালা? তিনি ঘুম জড়ানো গলায় বললেন, আছে বোধহয় তার ঘরে, ঠান্ডা পানি চাচ্ছিল। মা, ফ্রিজ থেকে একটা ঠান্ডা পানির বোতল দিয়ে আয় তো। মীরা পানির বোতল ছাড়াই ঘরে ঢুকেছিল। সেই নির্জন ঘুমকাতর দুপুর। বারান্দার রেলিংয়ে কা কা করে একঘেয়ে স্বরে কাক ডাকছে। মাথার উপর কর্কশ শব্দে ঘুরছে ফ্যান। মঈন ভাই উবু হয়ে কি যেন লিখছেন। মঈন ভাই পায়ের শব্দে ঘুরে তাকিয়ে বললেন, হোয়াট আ সারপ্রাইজ! কি ব্যাপার মীরা? মীরা কোনো মতে চাপা গলায় বলল, আপনাকে দেখতে এসেছি। 11 বছর আগে ওই ঘরে যা ঘটেছিল তার জন্য মীরার কোনো অপরাধ বোধ নেই। সে অনেকবার ভেবেছে, নানানভাবে ভেবেছে। প্রতিবারই তার মনে হয়েছে তাকে যদি আবার এই জীবন নতুন করে শুরু করার সুযোগ দেওয়া হয়, সে এই ভুল আবারও করবে। আগ্রহ ও আনন্দ নিয়েই করবে। মীরা বাসায় ফিরল সন্ধ্যায়। মীরার ভাবি বললেন, জাহানারা নামে একটা মেয়ে টেলিফোন করেছিল। বলল মঞ্জুর খুব অসুস্থ, হাসপাতালে আছে। মীরা বলল, ও আচ্ছা, দেখতে যেতে চাও? আজ আর যাব না, প্রচণ্ড মাথা ধরেছে। জাহানারা মেয়েটাকে 3বার টেলিফোন করেছে। ওর অফিসে কাজ করে, টাইপিস্ট। বলেছে রাত 8টার পর আবার টেলিফোন করবে। আমাকে চাইলে বলবে আমি বাসায় নেই। মীরা তার ঘরে ঢুকে সুইচে হাত দিতেই শক খেল। সুইচ ঠিক করা হয়নি। গত 2 দিন ধরে তার ঘরের সুইচ নষ্ট, বাতি জ্বলছে না। দিনের বেলা সমস্যা হয় না, রাতের অন্ধকারে ঘরে ঢুকতে হয়। মশারি ফেলতে হয় অন্ধকারে। দরজা জানালা বন্ধ করে বিছানায় ওঠার পর চারপাশের অন্ধকার ভয়াবহ লাগে। এক বিন্দু আলোর জন্য প্রাণ ছটফট করতে থাকে।
এই অবস্থা থেকে মুক্তির একমাত্র পথ হচ্ছে চোখ বন্ধ করে কল্পনায় আলো ঝলমল দিন দেখা। ভাগ্যিস কল্পনা করার এমন অসাধারণ ক্ষমতা দিয়ে মানুষকে পাঠানো হয়েছিল। মীরা মীরা চমকে পেছনে তাকালো। অন্ধকারে মানুষ খুব সহজেই চমকায়। তাছাড়া কাপড়ের অদ্ভুত একজোড়া স্যান্ডেল পরে জালালউদ্দিন আজকাল নিঃশব্দে হাঁটা শুরু করেছেন। আচমকা উপস্থিত হন। চিকন গলায় মীরা বলে এমনভাবে ডাকেন যে কেঁপে উঠতে হয়। তোর ঘরের সুইচ আজও ঠিক করা হয়নি, দোষ আমার। আমি ইলেকট্রিশিয়ানকে খবর দিতে ভুলে গেছি। মীরা বলল, নো প্রবলেম। একটা টেবিল ল্যাম্প লাগিয়ে দিয়ে গিয়েছি, দেখ তো জ্বলে কিনা। টেবিল ল্যাম্প জ্বলে কিনা তা দেখার জন্য এত রাতে ভাইয়া তার ঘরে আসবে, এটা মীরা আশা করে না। নিশ্চয়ই কিছু বলার আছে, এমন কোনো বিষয় যা সহজভাবে বলা যায় না, যার জন্য অজুহাত তৈরি করে ঘরে আসতে হয়। মীরা, ল্যাম্পটা কি জ্বলছে? এটার সুইচটাও খারাপ, খুব জোরে চাপ দে। জ্বলছে? ভাইয়া, ঘরে এসো। রাত 10:30 বাজে, এখন তোর ঘরে ঢুকে কি করব? তুই ঘুমোতে যা, আমিও ঘুমাবো। তোমার যদি কিছু বলার থাকে বলো। জালালউদ্দিন বিস্মিত হয়ে বললেন, আমার আবার কি বলার থাকবে? তুই কি কিছু বলতে চাস? না। তাহলে ঘুমিয়ে পড়। ও আরেকটা কথা, চাকরির জন্য তোকে ছোটাছুটি করার দরকার নেই। মাসে মাসে তোকে যে হাত খরচ দেই সেটা সামনের মাস থেকে ডাবল করে দেব। কোনো দরকার নেই ভাইয়া, চাকরি একটা পেয়েছি। সে কি? তোমাকে বলেছিলাম না, একজন স্মার্ট এবং ইন্টেলিজেন্ট তরুণীর চাকরি পাওয়া খুবই সহজ। বেতন কত? বেতন কত কি চাকরি সবই বলবো, আগে জয়েন করে নেই। তোমার পিঠের ব্যথার অবস্থা কি? ব্যথা এখন নেই। স্ট্রেঞ্জ ব্যাপার কি জানিস, ব্যথাটা দিনে থাকে, রাতে থাকে না। তুই তো সব কিছুতেই একটা যুক্তি দাঁড় করিয়ে ফেলিস। এ ব্যাপারে তোর যুক্তি কি? কোনো যুক্তি নেই, তুমি ঘুমোতে যাও। আমার খুব ঘুম পাচ্ছে। তবে তোমার যদি বিশেষ কিছু বলার থাকে তাহলে ভেতরে আসো। আমার ধারণা তুমি কিছু বলতে চাও। আমার ঘরের টেবিল ল্যাম্পটা জ্বলে কিনা সেই খোঁজে তুমি আসবে, এটা বিশ্বাসযোগ্য নয়। জালালউদ্দিন বিরক্ত গলায় বললেন, তোর সবচেয়ে বড় সমস্যা কি জানিস? সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তোর ধারণা তুই সব কিছু বুঝে ফেলিস। যেখানে বোঝার কিছু নেই সেখানেও তুই A to Z বুঝে ফেলিস। রাগ করছো কেন? রাগ করছি না, সত্যি সত্যি টেবিল ল্যাম্প জ্বলে কিনা দেখতে এসেছিলাম। তুই তারও একটা ব্যাখ্যা দাঁড় করিয়ে ফেললি। তুমি যে প্রচণ্ড রাগ করছো তার থেকেই প্রমাণিত হচ্ছে যে আমার ব্যাখ্যা ঠিক আছে। ব্যাখ্যা ভুল হলে মোটেই রাগ করতে না। তুই তোর ব্যাখ্যা নিয়ে থাক, আমি ঘুমোতে যাচ্ছি। যে কাপড়ের স্যান্ডেলে তিনি নিঃশব্দে হাঁটেন সেই স্যান্ডেলেই তিনি শব্দ করে হেঁটে নিজের শোবার ঘরের দিকে রওনা হলেন। রাগে তার গা জ্বলে যাচ্ছে, কারণ মীরার কথা সত্যি। তিনি বলতে এসেছিলেন মীরা যেন মঞ্জুরের সঙ্গে দেখা করার জন্য হাসপাতালে না যায়। অসুখ অবস্থায় মানুষের মাথা ঠিক থাকে না। মঞ্জুরেরও মাথা ঠিক নেই। সে আবোল তাবোল অনেক কিছু বলে ফেলতে পারে। এইসব শুনে মীরার যদি মনে হয় ডিভোর্স নেওয়া ঠিক হয়নি, তাহলেই সর্বনাশ। সম্পর্ক ছেদের পরে 1 মাস খুবই সর্বনেশে মাস। এই 1 মাস কেটে যাওয়া সম্পর্কের জন্য মন হা হা করতে থাকে। তিনি নিজের চোখে তার বন্ধু ফজলুকে দেখেছেন। স্বামী স্ত্রীতে দিন রাত ঝগড়া, কিছুতেই বনিবনা হয় না। ফজলু উত্তরে গেলে তার স্ত্রী যায় দক্ষিণে। ফজলু যদি কোনো ব্যাপারে হ্যাঁ বলে, তার স্ত্রীর সঙ্গে সঙ্গে 3 বার বলবে না। এক সময় ফজলু বলল, তোমার সঙ্গে বাস করা সম্ভব হচ্ছে না। এই একবারই দেখা গেল তার স্ত্রীর একই অভিমত। ডিভোর্স হয়ে গেল। ফজলু হাসতে হাসতে জালালউদ্দিনকে বলল, ভাই বাঁচলাম। জীবন প্রায় যেতে বসেছিল। এখন নিজেকে মনে হচ্ছে মুক্ত বিহঙ্গের মতো। সেই মুক্ত বিহঙ্গকে দেখা গেল ডিভোর্সের 10 দিন পর তার স্ত্রীর বাবার বাড়ির সামনের রাস্তায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাঁটাহাঁটি করে। মাথার চুল এলোমেলো, উদ্ভ্রান্ত দৃষ্টি, হাতে সিগারেটের প্যাকেট। একটার পর একটা সিগারেট ধরাচ্ছে, কয়েকটা টান দিয়েই ফেলে দিচ্ছে। দ্বিতীয় দিনেও একই অবস্থা। তার স্ত্রী ঘর থেকে বের হয়ে এলো এবং কঠিন গলায় বলল, কি চাও তুমি? ফজলু কাঁদো কাঁদো গলায় বলল, বাসায় চলো। বাসায় যাব মানে? কি বলছো তুমি? ফজলু আবারও বলল, বাসায় চলো। তোমার মাথা আগেও খারাপ ছিল, এখন তো মনে হয় আরো খারাপ হয়েছে। বাসায় কি করে যাব? পাগলের মতো কথা বলছো কেন? ফজলু একটা রিকশা দাঁড় করালো এবং তৃতীয়বার বলল, বাসায় চলো।
তার স্ত্রী দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, শাড়িটা বদলে আসি। এই শাড়ি পরে যাব নাকি? এখনো তারা একসঙ্গেই আছে, দুটি বাচ্চা হয়েছে, মনের মিলের ছিটে ফোটাও নেই। ঝগড়াঝাটি 10 গুণ বেড়েছে। তা নিয়ে ফজলুর মাথা ব্যথা নেই। জালালউদ্দিনের ধারণা মীরার ব্যাপারেও তাই হবে। যদিও মীরা আর 10টা মেয়ের মতো না, বেশ খানিকটা অন্যরকম, তবু শেষ পর্যন্ত তাই হবে। বিছানায় শুয়ে কাতরাতে কাতরাতে মঞ্জুর কিছু একটা বলতেই মীরার চোখে পানি এসে যাবে। সে আর হাসপাতাল থেকে নড়বে না। সে একটা ভয়াবহ ব্যাপার হবে। তিনি একেবারে গোড়া থেকে এই ছেলেটিকে বিয়ে না করার জন্য মীরাকে বলেছিলেন। মীরা তার কথা শুনেনি, কোনো রকম যুক্তিতে কান দেয়নি। আজ তার ফল মীরা কি হাতে হাতে দেখছে না? বেশি বুঝলে তার এই ফল হয়। জালালউদ্দিনের মতিঝিলের অফিসে একদিন মীরা এসে উপস্থিত। তিনি বললেন, ব্যাপার কি রে? মীরা বলল, তুমি কি খুব ব্যস্ত? ব্যস্ত তো বটেই, তুই কি চাস? 15 মিনিট তোমার সঙ্গে কথা বলবো। জরুরি কিছু? অবশ্যই জরুরি কিছু। বিয়ে করব বলে ঠিক করেছি। জালালউদ্দিন অসম্ভব খুশি হলেন। হাসতে হাসতে বললেন, প্রতিজ্ঞা ভঙ্গ হলো? চিরকুমারী থাকবো, নিজের মতো থাকবো, ওই পোকাগুলি মাথা থেকে নেমেছে? হ্যাঁ, নেমেছে। ছেলেটাকে আমি চিনি? না, তুমি চেনো না। আমি নিজেও চিনি না। আমি নিজেও চিনি না মানে? তোর সঙ্গে পরিচয় নেই? পরিচয় আছে, পরিচয় থাকলেও তো সবাইকে চেনা যায় না। ওই রকম। ছেলেটা সম্পর্কে বল তো শুনি। নাম হচ্ছে মঞ্জুর। নাম যাই হোক, ছেলেটা কি কি করে, পড়াশোনা কি? মোটামুটি ধরনের একটা চাকরি করে প্রাইভেট ফার্মে। পড়াশোনা কি জিজ্ঞেস করিনি। বিএ পাস নিশ্চয়ই হবে। পরিচয় কতদিনের? খুব বেশি হলে 2 মাস। ফ্যামিলির অবস্থা কি? ফ্যামিলি নেই আর ফ্যামিলির অবস্থা? ফ্যামিলি নেই মানে? মা বাবা ভাই বোন কিছুই নেই। মা মারা গেছেন 2 বছর বয়সে, বাবা 16 বছর বয়সে। সে কি? মীরা খুব শান্ত গলায় বলল, এই ব্যাপারটাই আমাকে খুব আকর্ষণ করেছে। ভালোবাসাহীন পৃথিবীতে সে মানুষ হয়েছে। অতি প্রিয়জন সে কাউকে কখনো পায়নি, এই প্রথম পাবে। প্রবল আবেগ ও ভালোবাসায় সে বাকি জীবনটা আচ্ছন্ন থাকবে। জালালউদ্দিন ভুরু কুঁচকে বললেন, উল্টোটাও তো হতে পারে। ভালোবাসা কি এই ছেলে জানেই না, ভালোবাসবে কি? না জানলে তো ভাইয়া আরো ভালো। আমি তাকে ভালোবাসা শেখাবো। জালালউদ্দিন চিন্তিত মুখে বললেন, তোর ব্যাপার কোনোটাই আমার পছন্দ হয়নি, এখনো হচ্ছে না। আরো ভালো মতো আলোচনা করব। তুই চা খাবি? খাবো। চা খেতে খেতে তুমি কি ছেলেটির সঙ্গে কথা বলবে? ওকে নিয়ে এসেছি। নিয়ে এসেছিস? হুম, বারান্দায় দাঁড় করিয়ে রেখেছি। ঠিক করে রেখেছি চা খাবার সময় তাকে ডাকবো। চা খাওয়া শেষ হওয়া মাত্র বিদায় করে দেব। তোমার সঙ্গে আরো খানিকক্ষণ কথা বলবো। তুমি ছেলেটিকে দেখার পর কি মনে করছো তা শুনবো। দেখার আগেই বলছি, আমার পছন্দ না। মীরা মানিব্যাগ থেকে মুখ বন্ধ করা একটা খাম বের করে ভাইয়ের হাতে দিয়ে হালকা গলায় বলল, ছেলেটিকে দেখার পর, তার সঙ্গে কথা বলার পর তুমি যা বলবে তা আমি লিখে এনেছি। তুমি দেখবে কেমন অক্ষরে অক্ষরে মিলে যায়। খামটা এখন খুলবে না ভাইয়া। জালালউদ্দিন খাম হাতে বসে রইলেন। মীরা বারান্দা থেকে মঞ্জুরকে নিয়ে এলো। তিনি ছেলেটির মধ্যে এমন কিছুই পেলেন না যা দেখে খুব উৎসাহিত বোধ করা যায়। গায়ে চকলেট রঙের হাফ হাওয়াই শার্ট, ধবধবে সাদা প্যান্টের উপর ভালোই দেখাচ্ছে। চুল আঁচড়ানো, চেহারা মোটামুটি। চোখে মুখে এক ধরনের অনাগ্রহ যা এই বয়সী ছেলেদের মধ্যে তেমন দেখা যায় না। জালালউদ্দিন লক্ষ্য করলেন ছেলেটি তাকে ঠিক পাত্তাই দিচ্ছে না। ইচ্ছাকৃতভাবে সে যে তা করছে তা হয়তো না, তার স্বভাবই হয়তো এরকম। তিনি বসতে বলার আগেই সে চেয়ার টেনে বসল। তিনি যখন বললেন চা না কফি, সে বলল কিছুই খেতে ইচ্ছে করছে না। জালালউদ্দিন যখন সিগারেট বের করে বললেন চলবে, সে কোনো কথা না বলে সিগারেট নিল। যে মেয়েটিকে সে বিয়ে করতে যাচ্ছে তার ভাইয়ের কাছ থেকে এরকম সহজভাবে সিগারেট নেওয়া যায় না। সামাজিক কিছু ব্যাপার আছে। মীরা বলল, ভাইয়া, এর নাম মঞ্জুর। তিনি শুকনো গলায় বললেন, শুধু মঞ্জুর? আগে পেছনে কিছু নেই? আহমদ বা মুহাম্মদ? মঞ্জুর বলল, জি না। সে কি? মঞ্জুর বলল, বাবা ডাকনাম রাখার সুযোগ পেয়েছিলেন, ভালো নাম রাখার সুযোগ পাননি। আমার ডাকনাম মঞ্জু। স্কুলের খাতাতে আমার নাম ছিল মঞ্জু। এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশনের সময় হেড স্যার বললেন,
মঞ্জু নাম তো দেয়া যায় না, এটাকে মঞ্জুর করে দেই। মঞ্জুর হোসেন। হোসেন আমার খুবই অপছন্দ, কিন্তু তা বলতে পারলাম না, কারণ হেড স্যারকে খুব ভয় পেতাম। তাহলে তো আপনার নাম মঞ্জুর হোসেন, মঞ্জুর বলছেন কেন? অ্যাডমিট কার্ড যখন আসলো তখন দেখা গেল হেড স্যার আমার নামের শেষে হোসেন দিতে ভুলে গেছেন। আমার আগে যে ছিল জহির আহমদ, তার নামের শেষে হোসেন লাগিয়ে দিয়েছেন। সেই বেচারার নাম এখন জহির আহমদ হোসেন। জালাল ভুরু কুঁচকে তাকিয়ে রইলেন। গল্পটা তার খুব বিশ্বাসযোগ্য মনে হলো না। একদল মানুষ আছে যাদের ভান্ডারে এরকম গোটা পাঁচেক গল্প থাকে। গল্পগুলি বলে প্রথম আলাপে তারা লোকজনকে মুগ্ধ করে। সবাই ভাবে, বাহ, বেশ, এই লোকটা তো রসিক। কিন্তু রস যে এই পাঁচটিতেই সীমাবদ্ধ তারা তা জানতে পারে না। তার মনে হলো ছেলেটা কথাও বেশি বলে। নাম জিজ্ঞেস করলে যে লম্বা গল্প ফেঁদে বসে, সে তো সারাক্ষণই বকবক করবে। শেষ পর্যন্ত মীরা এমন একজনকে পছন্দ করলো। আশ্চর্য। জালাল উদ্দিনের ইচ্ছা ছিল আরো দু একটা কথা জিজ্ঞেস করার, যেমন বাড়ি কোথায়, পড়াশোনা কি পরিমাণ করেছেন, কিন্তু এখন আর আগ্রহ বোধ করছেন না। মীরা বলল, আচ্ছা তুমি এখন যাও, ভাইয়ার সঙ্গে আমার কিছু কথা আছে। আগামীকাল 11টার দিকে তোমার অফিসে যাব। মঞ্জুর চলে গেল। যাবার আগে সাধারণ ভদ্রতা সালাম আলাইকুম বলার কথাও তার মনে হলো না। জালাল উদ্দিনের মনটাই কালো হয়ে গেল। তিনি দুঃখিত হয়ে ভাবলেন, এই ছেলে, শেষ পর্যন্ত এই ছেলে। মীরা বলল, ভাইয়া এখন তোমার মতামত বলো। তোমার মতামত আমার কাগজের সঙ্গে মিলিয়ে দেখব। জালাল উদ্দিন বললেন, তোর পছন্দ হয়েছে তুই বিয়ে কর, অসুবিধা কি? এটা তোর ব্যাপার, আমার তো কিছু না। মীরা হাসতে হাসতে বলল, তুমি এটা বলছো যাতে কাগজের লেখার সাথে তোমার কথা না মেলে। তুমি ইচ্ছা করেই উল্টো কথা বলছো, তাই না? জালাল উদ্দিন বিরক্ত হলেও স্বীকার করতে বাধ্য হলেন মীরার কথা সত্যি। মীরা বলল, উঠি ভাইয়া, পরে তোমার সঙ্গে কথা হবে। সে ঘর থেকে বের হয়ে যাবার পর জালাল উদ্দিন খাম খুললেন। মীরা গোটা গোটা করে লিখেছে, ভাইয়া তুমি মত দেবে, তুমি বলবে হ্যাঁ, তুমি তোমার ইচ্ছার বিরুদ্ধেই বলবে। দেখলে আমার কেমন বুদ্ধি। এরকম একজন বুদ্ধিমতী মেয়ে কখনো ভুল করবে না। আমি যা করছি ঠিকই করছি, তুমি ভয় পেও না, ছেলেটা ভালো। বুদ্ধিমতী মেয়ে ভুল করে না, তার নমুনা এখন দেখা যাচ্ছে। 3 বছরের মাথায় তাকে স্বামীর কাছ থেকে আলাদা হতে হয়েছে। এতক্ষণ আমি পড়ে শোনালাম হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস একজন মায়াবতী এর 2য় পর্ব। উপন্যাসটির বাকি 2 পর্ব খুব শীঘ্রই আপলোড করা হবে, শোনার আমন্ত্রণ রইল। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। আমাদের গল্প পাঠ কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।